এপিসোড 14 শুরুতেই দেখি জিয়াং এর জ্ঞান ফিরে আসে আর সে চারিদিকে তাকিয়ে দেখতে পায় সে একটা রাস্তার উপরে শুয়েছিল। সেই নির্জন রাস্তার এক পাশে ছিল দেয়াল এবং অন্য পাশে শুধুই অন্ধকার। সে যখন ওই উঁচু স্থান থেকে নিচের দিকে তাকিয়ে দেখছিল তখনই বাওয়ান তার নাম ধরে ডাকে। বাওয়ান তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে, আমি মনে করেছিলাম সবকিছু শেষ হয়ে গেছে। তখন জিয়াং তাকে বলে, তুমি নিচে একা এসেছো, তাই আমি ভাবলাম তোমাকে রক্ষা করার জন্য আমিও চলে আসি। বাওয়ান তার কাছে ওপরে থাকা অন্য প্লেয়াররা কেমন আছে সেটা জিজ্ঞাসা করে। তখন জিয়াং তাকে বলে সবাই ভালো আছে, বিশেষ করে ডোডো তোমাকে খুবই মিস করছে। এটা শুনে ডোডো একটা মুচকি হাসি দেয়। ঠিক তখনই তাদের কাছে একটা গায়েবী আওয়াজ ভেসে আসে আর তাদেরকে বলা হয় সেই রাস্তায় দৌড়াতে। এটা বলার সাথে সাথে সেখানে একটা দরজা খুলে দেওয়া হয়। তারা দুজন সেই রাস্তায় হেঁটে এগিয়ে যাচ্ছিল আর ভাবছিল এই রাস্তাটা কি পার করা এতই সহজ। তারা দুইজন এই বিষয়ে কথা বলছিল আর ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাচ্ছিল। কিন্তু একটা সময় বাওয়ান লক্ষ্য করে তারা যতই দূরে হেঁটে যাক না কেন মনে হচ্ছে তারা সেই জায়গাতেই রয়েছে, কারণ তারা এতক্ষণ ধরে একটুও সেই দরজার কাছাকাছি যেতে পারেনি। এরপর তারা মনে করে তারা দুইজন হয়তো অনেক ধীরে ধীরে হাঁটছে। তখন জিয়াং তাকে জিজ্ঞাসা করে এই স্তরের গেমের নাম কি। তখন বাওয়ান তাকে বলে রান টু দি ফিনিশ লাইন। এর মানে তাদেরকে এই রাস্তার উপরে দৌড়াতে হবে। এরপর তারা দুইজন বুঝে যায় তাদেরকে কি করতে হবে আর তারা দুইজনই ওই রাস্তায় দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা দুইজনে ক্লান্ত হয়ে পড়ে আর দুইজনে খেয়াল করে তারা যতই দৌড়াক না কেন তাদের রাস্তা একটুও পরিবর্তন হচ্ছে না আর সেই দরজার কাছাকাছি তো তারা পৌঁছাতেই পারছে না। মনে হচ্ছে যেন তারা যেখানে ছিল সেখানেই আছে। এটা ভেবে তারা দুইজন আরো জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরে বাওয়ান অনেক ক্লান্ত হয়ে পড়ে আর সে ওখানেই থেমে যায়। তখন জিয়াংও থেমে যায় আর তাকে বলে কি হয়েছে, চলো আমরা দৌড়াই, দৌড়ানো একদমই থামানো যাবে না। কিন্তু বাওয়ান তাকে বলে সে আর দৌড়াতে পারছে না। সে তাকে আরো বলে এখানে কোনো না কোনো সমস্যা তো রয়েছে। এটা বলে সে যখন সামনের দিকে তাকায় তখন দেখে ওই দরজাটা কিছুটা তাদের কাছাকাছি চলে এসেছে। এই বিষয়টা বাওয়ান কিছুটা বুঝতে পেরেছিল, তাই সে জিয়াংকে বলে কয়েক ধাপ পিছনে হেঁটে যেতে। এটা শুনে জিয়াং তো একটু অদ্ভুত মনে করে, কিন্তু এরপরেও সে বাওয়ানের কথা শোনে। জিয়াং যখন বাওয়ানের পেছনে হেঁটে যায় তখন বাওয়ান খেয়াল করে সেই রাস্তাটা এগিয়ে এসেছে। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর জিয়াংকে বলে তুমি কি খেয়াল করে দেখেছো। কিন্তু জিয়াং এই বিষয়টার কিছুই বুঝতে পারছিল না, তাই বাওয়ান তার পেছনে হেঁটে যায় আর তাকে সামনের দিকে তাকাতে বলে। তখন জিয়াং সামনের দিকে তাকিয়ে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর জিয়াং তাকে বলে আমি বুঝে গিয়েছি, এর মানে আমাদের দুজনকে একসাথে পেছনের দিকে হাঁটতে হবে, তাহলে সেই দরজাটা আমাদের কাছে এসে পৌঁছাবে। এরপর তারা দুইজনই একসাথে পেছনের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু তারা খেয়াল করে সেই দরজাটা ওখানেই রয়েছে। জিয়াং তো চিন্তিত হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে, কিন্তু বাওয়ান কিছুটা পেছনের দিকে যায়। তখন জিয়াং খেয়াল করে সেই দরজাটা আবারও তাদের দিকে এগিয়ে এসেছে। তখন সে পেছনের সবকিছু ভালোভাবে চিন্তা করে আর বুঝে যায় যে তাদের মধ্যে যে কোনো একজন পেছনের দিকে হাঁটলে সেই দরজাটা তাদের কাছে আসছে এবং অন্যজন সামনের দিকে দাঁড়িয়ে থাকবে অথবা এগিয়ে গেলে সেই দরজার কাছে পৌঁছাতে পারবে। এর মানে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন এখান থেকে বেরিয়ে যেতে পারবে। সে এই সব কিছু ভাবছিল, তখন বাওয়ান তাকে পেছন থেকে আওয়াজ দেয় আর তাকে বলে সে কি ভাবছে। ঠিক তখনই সেখানকার দেওয়াল কিছুটা এগিয়ে আসে। এটা দেখে বাওয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বুঝে যায় তাকে কি করতে হবে। ওপরে থাকা অন্য প্লেয়াররাও এই সব কিছু বুঝতে পারছিল না যে তাদের গেম এখনো কেন শেষ হয়নি। তখন লেই তাদেরকে বলে তাদের চুপ করে বসে থাকলে হবে না, তাদেরকে খুঁজে বের করতে হবে, হয়তো তারা এখান থেকে কোনো একটা সমাধান খুঁজেও পেতে পারে। তখন চুনিও তার কাছে আসে আর তাকে বলে আপনি কি লক্ষ্য করেছেন জিয়াং বদলে গিয়েছে, সে আর আগের মতো নেই। সে বাওয়ানকে বাঁচানোর জন্য নিজের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে জিয়াং বাওয়ানের কাছে যায় আর তাকে বলে তুমি আমার জন্যই এই নিচে চলে এসেছো, আমি যদি তখন দেরি না করতাম তাহলে তুমি এখানে এসে পৌঁছাতে না। তখন বাওয়ান তাকে বলে তুমি এসব কি আজে বাজে কথা বলছো, এখানে তোমার কোনোই দোষ নেই। কিন্তু জিয়াং তাকে বলে তুমি আমাকে ভুলে যেও না আর তোমার এই ভাইকে তুমি সব সময় মনে রেখো। এটা বলেই জিয়াং সেখান থেকে দৌড়ে চলে যেতে শুরু করে যাতে সে দরজাটা বাওয়ানের কাছে এগিয়ে আসে আর সে এখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু বাওয়ান এটা বুঝতে পেরে যায়। তখন সেও জিয়াং এর পেছন পেছন দৌড়াতে শুরু করে। এটা দেখে জিয়াং তাকে আসতে নিষেধ করে আর তাকে বলে যদি আমরা দুজন একসাথে দৌড়াই তাহলে আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো না। কিন্তু বাওয়ান এই কথা মানতে চাইছিল না আর সে তাকে বারবার বোঝাচ্ছিল যে তারা দুইজনই এখান থেকে একসাথে বের হতে পারবে। জিয়াং বাওয়ানকে কিছুতেই বুঝাতে পারছিল না, তাই সে ওখানেই দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে বাওয়ানও দৌড়াতে দৌড়াতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। জিয়াং বাওয়ানের দিকে তাকিয়েছিল, কিন্তু সে আর বাওয়ানকে দেখতে পাচ্ছিল না, বরং সে বাওয়ানের ভেতর ইয়াংকে দেখতে পাচ্ছিল। ঠিক তখনই সেই দেয়ালটা আবারও কিছুটা এগিয়ে আসে আর বাওয়ানকে অনেক
অনেক জোরে ধাক্কা মেরে দেয়। তখন বাওয়ানকে নিচে পড়ে যাওয়া থেকে জিয়াং বাঁচায়। তখন জিয়াং বুঝে যায় যে আর বেশি দেরি করলে চলবে না, এই জন্য জিয়াং অনেক বেশি রেগে যায় আর বাওয়ানকে সেখানেই ফেলে দেয় এবং জিয়াংকে হুমকি দিয়ে বলে, তুমি যদি এবার আমার পেছন পেছন আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর জিয়াং বাওয়ানকে একটা দায়িত্ব দেয়, সেটা হলো তার অনুপস্থিতিতে ইয়ান আর হ্যানের দাদির খেয়াল রাখে। কিন্তু বাওয়ান এসবে রাজি হতে চায় না আর সে তাকে বলে এসব তোমার দায়িত্ব। তাদের দুজনের মধ্যে তর্ক হতে শুরু করে আর এক পর্যায়ে যখন বাওয়ান তাকে বড় ভাই বলে ডেকে ওঠে তখন জিয়াং অনেক ইমোশনাল হয়ে যায়। এই মুহূর্তটা অনেকটাই ইমোশনাল ছিল, যেটা হয়তো বা মুখে বলে প্রকাশ করা যাবে না। এরপর জিয়াং বাওয়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। বাওয়ান যখন তার হাত ধরে তখন জিয়াং তাকে সেখানেই ফেলে দিয়ে পেছনে দৌড়াতে শুরু করে। এবার জিয়াং আগের থেকেও বেশি জোরে দৌড়াচ্ছিল আর সে এবার অনেক খুশিও ছিল, কারণ সে তার আগের দুজন ফ্রেন্ডকে বাঁচাতে না পারলেও সে বাওয়ানকে ঠিকই বাঁচিয়ে নেবে। বাওয়ানও দৌড়ে তার পেছন পেছন আসছিল, কিন্তু সে তার সাথে সমান্তরাল দৌড়াতে পারছিল না, যার কারণে একটা সময় বাওয়ানের কাছে সেই দরজা চলে আসে এবং সেই দেয়ালটা আরো বেশি এগিয়ে আসার কারণে জিয়াং সেখান থেকে নিচে পড়ে যায় এবং এইদিকে বাওয়ানও সেই দরজার ভেতরে চলে যায়। এরপর 7 নাম্বার সেই কাচের বক্সটা উপরের দিকে উঠে আসে, যার ভেতরে এখন বাওয়ান ছিল। উপরে আসার পর বাওয়ানের মন অনেক বেশি খারাপ ছিল আর সে জিয়াং এর কথা ভেবে কান্না করতে শুরু করে। তাদের সবারই জিয়াং এর জন্য মন খারাপ হচ্ছিল আর এখানেই এই গেমটা শেষ হয়ে যায়। পরের সিনে জিয়াংকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। সে অনেকটা অসুস্থ ছিল, কিন্তু তখনও তার জ্ঞান ছিল। সে বাওয়ানের হাত ধরে তাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে, তুমি ভয় পেও না, আমি মারা যাব না, কারণ আমার এখনো তোমাকে রক্ষা করতে হবে। এটা বলেই সে কোমায় চলে যায়। পরের সিনে চুনিও আর সুবিনকে তাদের রুমে বসে কথা বলতে দেখি। সুবিন এই গেমের ব্যাপারে চুনিওর কাছ থেকে সবকিছু ক্লিয়ার হয়। তখন চুনিও তাকে নিষেধ করে যদি কোম্পানি থেকে তাকে কোনো কন্ট্রাক্টে সাইন করার জন্য ডাকে তাহলে সে যেন সাইন না করে। অন্যদিকে লেইকে দেখি সে আবারও তার ল্যাপটপে বসে সেই অজানা ব্যক্তির সাথে চ্যাটিং করছিল আর সে জানতে পারে তাদের মাথায় যে চিপ ঢুকানো রয়েছে এটিকে নষ্ট করতে হলে তাদের একটা ডিভাইসের প্রয়োজন আর সেই ডিভাইসটা একমাত্র তিয়ানজিন কোম্পানির ভেতরেই পাওয়া যাবে। তাই সেখানে গিয়ে সে যদি ওই ডিভাইস থেকে প্রোগ্রাম কপি করে আনতে পারে তবেই একমাত্র সেই চিপটা নষ্ট করে ফেলা যাবে। তখন লে তাকে জিজ্ঞাসা করে, আপনি সেই 19 ফ্লোর গেমের ব্যাপারে এত কিছু কিভাবে জানলেন? আপনি কি তিয়ানজিন কোম্পানিরই একজন বলছেন? তখন সেই ব্যক্তিটি তাকে না বলে। অন্যদিকে বাওয়ানকে দেখি সে বাড়িতে মন খারাপ করে বসেছিল। তার বাবা এটা খেয়াল করে আর তাকে বলে, তুমি মন খারাপ করে আছো কেন? আমি তো জিয়াং এর টাকা পরিশোধ করে দিয়েছি। এরপর সে অ্যাটিটিউড দেখিয়ে বাওয়ানকে ইউজলেস বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বাওয়ান তাকে বলে, আপনি সত্যিই বলছেন আমি আসলে ইউজলেস। তার বাবা এটা খেয়াল করে আর দেখে সে কান্না করছে, তাই সে তার কাছে আসে আর তাকে বলে, আমি অনুভব করতে পেরেছি যে আমি ভুল ছিলাম, তাই আমি তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং আমি তার কাছে ক্ষমাও চেয়ে নিব। তার বাবা এইসব কথা বলে সেখান থেকে চলে যায় আর সাথে সাথে বাওয়ানের কাছে একটা মেসেজ আসে। SMS এ চুনিও বাওয়ানকে ডাকে কুইং আর জিয়াংকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য। চুনিও যখন হাসপাতালে তাদেরকে দেখতে যায় তখন সে জানতে পারে তারা দুইজন সেখানে নেই। এটা শুনে সে চিন্তিত হয়ে যায় আর কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলে ডাক্তার তাকে বলে তাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। তখন চুনিও জানতে চায় যে তাদেরকে কোন আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তার তাদেরকে কিছুই জানাতে চায় না আর তাদেরকে বলে পরিবারের সদস্য না হলে সে তাদেরকে কিছুই বলতে পারবে না আর এটাই এই হাসপাতালের নিয়ম। তখনই চুনিও সেই ডাক্তারের হাতের তিল খেয়াল করে। গত এপিসোডে লেই ডাক্তার জিয়ার সাথে একজন লোককে দেখেছিল যার হাতেও তিল ছিল। চুনিওর সেই কথাটা মনে পড়ে যায় আর সে ডাক্তারকে সন্দেহ করতে শুরু করে। তাই সে কথা না বাড়িয়ে বাওয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাহিরে এসে তারা দুইজন আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন সবার প্রথমে সেই আইসিইউতে যাবে যেখানে বাকি প্লেয়ারদের অজ্ঞান করে রাখা হয়েছে। এরপর তারা দুইজনই ছদ্মবেশ নেয় এবং সবার চোখ ফাঁকি দিয়ে সেই আইসিইউর দিকে যেতে শুরু করে। এখানে চুনিওকে দেখে আমার তো মিনা কার্টুনের কথা মনে পড়ে যাচ্ছিল। মিনাও ঠিক এইরকম ভাবেই চুল বাঁধত আর তাদের দুজনকে দেখে তো একদমই মিনা আর রাজুর মতো লাগছিল। ভেতরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা ওই 4 জন প্লেয়ারকে খুঁজে পায় এবং চুনিও তার ফোন দিয়ে তাদের ভিডিও করতে শুরু করে। তখনই সেখানে কারো একটা আসার আওয়াজ পেয়ে তারা দুজন ভেতরের দিকে গিয়ে লুকিয়ে পড়ে। ডাক্তার যখন তাদেরকে দেখার জন্য ভেতরে আসে তখনই হঠাৎ করে চুনিওর ফোনের রিংটং বেজে ওঠে, যেটা শুনতে পেয়ে ডাক্তার তাদেরকে খুঁজতে শুরু করে এবং একটু পরে তারা ধরাও পড়ে যায়। কিন্তু চুনিও তার বুদ্ধি খাটিয়ে তার ফোন দিয়ে ওই ডাক্তারের ভিডিও করতে শুরু করে আর
তাকে বলে, আপনি আসার আগেই আমি সবকিছু ভিডিও করে নিয়েছি, তাই আপনি আমাদেরকে সবকিছু খুলে বলুন, না হলে এই ভিডিও আমি সবার কাছে পাঠিয়ে দিব। এরপর সে তাদেরকে সব সত্যি কথা খুলে বলতে রাজি হয়ে যায়। বাহিরে আসার পরে ডাক্তার যতটুকু জানে সে ততটুকুই তাদেরকে খুলে বলে। চুনিও তাকে ডাক্তার জিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাদেরকে জানায় ডাক্তার জিয়া কোথায় আছে সে জানে না, আর সে তার সাথে যোগাযোগও করতে পারছে না। তখন চুনিও তাকে বলে, আমাদেরকে এই রহস্য খুঁজে বের করতে আপনাকে সাহায্য করতে হবে। যেহেতু তাদের কাছে সেই ভিডিওটা ছিল তাই ডাক্তার তাদের কথায় রাজি হয়ে যায়, আর তাদেরকে বলে সে ডাক্তার জিয়ার কাছ থেকে শুনেছে তারা তিয়ানজিন কোম্পানির যে এগ্রিমেন্টে সাইন করেছিল সেটা একটা প্রমাণ যে তারা এই গেমে জড়িত রয়েছে। তাই তারা যদি তিয়ানজিন কোম্পানির বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে সবার আগে তাদেরকে সঠিক প্রমাণ জোগাড় করতে হবে। পরের সিনে লেইকে দেখি সে তিয়ানজিন কোম্পানিতে ছদ্মবেশে গিয়েছিল, আর সে প্রথম দরজা খুলে ভেতরে ঢুকে গিয়েছিল এবং সে আরেকটা দরজা খুলে ভেতরে ঢুকতেই যাবে তখনই তার ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করলে বাউন তাকে সব কথা খুলে বলে। তখন সে অনেক রেগে যায় আর তাকে বলে সে এসব কথা তাকে আগে কেন বলেনি। তখন বাউন তাকে জানায় কারণ চুনিও তাকে বলতে বারণ করেছিল, কারণ চুনিও ভাবছিল লেই হয়তো তাদের এই পরিকল্পনা শুনে রাজি হবে না। পরের সিনে দেখতে পাই সেই ডাক্তারকে তিয়ানজিন কোম্পানির কয়েকজন লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর সে তো অনেক ছটফট করছিল আর তাদেরকে জিজ্ঞাসা করছিল তাকে তারা কেন ধরে এনেছে, সে তো এই বিষয়ে কিছুই জানে না। তখন সেখানকার ম্যানেজার তাকে জানায় তাকে কিছুই করা হবে না, শুধুমাত্র তাকে এখানে থাকতে হবে কিছুদিন। এরপর তাকে ভেতরে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়। আর সেই অজানা লোকটি যার চেহারা এখনো দেখানো হয়নি আমাদেরকে, সে তার ম্যানেজারকে বলে তুমি শুধু তাদের গেম খেলায় মনোযোগ দাও। পরের সিনে চুনিও আর বাওয়ানকে তিয়ানজিন কোম্পানির উপর দূর থেকে নজর রাখতে দেখি। তখনই তাদের কাছে সুবিন চলে আসে আর তাদেরকে সেই কোম্পানির ভেতরে নিয়ে যাওয়ার জন্য হেল্প করতে চায়। যেহেতু সুবিন একজন সেলিব্রিটি ছিল তাই সে ভেতরে গিয়ে লাইভ করতে শুরু করে। সে বাওয়ানকে ক্যামেরাম্যান এবং চুনিওকে মেকআপ ম্যান বানায় এবং লাইভ চলাকালীন সেই কোম্পানির ম্যানেজারের ইন্টারভিউ নিতে শুরু করে। প্রথমে তো সে এই গেমের ডিভাইসের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং যারা অর্ডার করছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ম্যানেজার অপ্রস্তুত ভাবে হলেও তাদেরকে একটা ডিসকাউন্ট দিয়েই দেয়। এরপর সুবিন তাকে জিজ্ঞাসা করে তাদের কোম্পানিটা তাকে ঘুরে দেখাতে। এটা শুনে ম্যানেজার তাকে না বলতে পারে না আর সে তাদেরকে ঘুরে দেখাতে চায়। তখনই আমরা ওই ব্যক্তিকে আবারও দেখি, সে তার সব প্লেয়ারদের উপরে নজর রাখছিল আর সে জানতো যে তারা এখন কোম্পানিতে প্রবেশ করেছে। আর সে নিজে নিজেই বলতে থাকে যে তারা যতই চেষ্টা করুক না কেন তারা এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না, কারণ সে তাদেরকে বের হতে দিবে না। অন্যদিকে ম্যানেজার তাদের সবাইকে কোম্পানিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর ইন্টারভিউ দিচ্ছিল। এক পর্যায়ে সুবিন তার লাইভ শেষ করে আর ম্যানেজারকে বলে আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি, তাই আমাদেরকে বসার জন্য কোনো জায়গা দেওয়া হবে কি। এটা শুনে ম্যানেজার তাদেরকে একটা রুমের ভেতরে নিয়ে গিয়ে বসতে দেয়। তখন সুবিন তাকে বলে আপনার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, তাই আপনি আপনার কাজে ফিরে যেতে পারেন। এরপর ম্যানেজার সেখান থেকে চলে যায় আর তার বসের কাছে গিয়ে তাকে সবকিছু জানায়। তখন তার বস তাকে তাদের উপরে নজর রাখতে বলে। সে ওখান থেকে বেরিয়ে এসে সব গার্ডদের তার কাছে আসতে বলে। তখন তারা তার কাছে চলে যায়। এই সুযোগে তারা তিনজন সেই রুম থেকে বের হয়ে অন্য আরেকটা রুমে যায় যেখানে তাদের সেই কন্ট্রাক্ট পেপারগুলো রাখা হয়েছিল। সেই রুমের ভেতরে যাওয়ার পরে তারা দেখতে পায় সেখানে একটা লকার রয়েছে। আর চুনিয়র মনে পড়ে যায় সে যখন ডাক্তারের সাথে কথা বলছিল তখন ডাক্তার তাকে একটা নাম্বারের কথা বলেছিল। ডাক্তারের বলা সেই নাম্বার অনুযায়ী চুনিও যখন সেই লকারে ওই নাম্বারটি দেয় তখন সেই লকারটি খুলে যায় এবং যখনই সে ফাইলে হাত দিতে যাবে তখনই সেখানে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। এই সবকিছু সেই অজানা ব্যক্তি মানে এই কোম্পানির মালিক বসে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছিল। সে বুঝতে পেরেছিল যে এই সিকিউরিটি অ্যালার্ম তাদের ওখান থেকে আসছে না, মানে চুনি ওরা যেই রুমে আছে সেই রুমের নয়। তাই সে দ্রুত ক্যামেরা চেঞ্জ করে অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ গুলো দেখতে শুরু করে আর সে দেখতে পায় কিছুক্ষণ আগেই লেই সবার চোখ ফাঁকি দিয়ে কন্ট্রোল রুমের ভেতরে গিয়েছে। অ্যালার্মের শব্দ শুনে তো তারা সবাই ভয় পেয়ে যায় এবং তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে হুট করে তাদের সবার সামনে লেই এসে পড়ে। চুনিও তাকে দেখে তো বুঝতে পারছিল না যে সে এখানে কি করছে, কিন্তু লেই তাদের সাথে সেখানে কথা না বলে তাদেরকে নিয়ে বাহিরে চলে আসে। সেখানে যাওয়ার পর বাওয়ান তাকে জিজ্ঞাসা করে আপনি কি আমাদেরকে উদ্ধার করতে এখানে এসেছেন, কিন্তু লেই তাদেরকে বলে তাদের মাথায় যে চিপটা রয়েছে সেটা যেহেতু ধ্বংস করা যাবে তাই সে এখানে এসেছিল সেই চিপটা ধ্বংস করার যন্ত্র খুঁজতে। তখন চুনিও তাকে জিজ্ঞাসা
করে তারা যে এখানে এসেছিল সেটা কি সে আগে থেকেই জানতো। তখন লেই তাকে বলে হ্যাঁ, বাওয়ান তাকে ফোন করে সব বলে দিয়েছিল। তাই আমি ভেবেছিলাম যেহেতু তোমরা এখানে এসেছো তাই তাদের সবার নজর তোমাদের উপরই থাকবে, আর এই ফাঁকে আমি আমার কাজটা করে ফেলবো। তখন সুবিন বুঝতে পারে যে এই অ্যালার্মটা তার জন্যই বেজেছে। তখন সুবিন তাকে বলে এর মানে আপনি আমাদেরকে ইউজ করলেন, আপনার কারণে আমাদের প্ল্যানটাও ভেস্তে গেল। এসব কিছু শুনে তো চুনিয়র অনেক রাগ হয়, কারণ তারা অনেক কষ্টের পর সেই কোম্পানির ভেতর ঢুকতে পেরেছিল, আর এখন লেইয়ের কারণে তাদের সম্পূর্ণ প্ল্যানটা নষ্ট হয়ে গিয়েছে। সে রাগ করে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই বাওয়ার্নার সুবিন তাকে পেছন থেকে ডাকে। সুবিন তার কাছে গিয়ে তাকে বলে চলো আমরা আরো একবার সবাই মিলে আলোচনা করে দেখি এবং আবারও নতুন করে প্ল্যান তৈরি করি। আমি এই গেমটা আর খেলতে চাই না। তখন চুনিও রাগ করে তাকে বলে আলোচনা করার কি প্রয়োজন, সব সিদ্ধান্ত তাকে একাই নিতে দাও, কারণ সে তো আমাদের চারা হিসেবে ব্যবহার করছে। তখন সুবিন তাকে বলে সে তো এটা আমাদের সবার জন্যই করেছিল, তাহলে তুমি এত রাগ করছো কেন? তুমি কি শুধু এই কারণে রাগ করছো নাকি অন্য কোনো কারণ আছে? এটা শুনে চুনিও একটু আনকমফোর্টেবল হয়ে যায় আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আবারও সে অজানা ব্যক্তিকে দেখি, তার কাছে তার ম্যানেজার আসে আর তাকে বলে লেই যখন তাদের যন্ত্রপাতির বক্সে হাত দেয় তখনই সেই অ্যালার্মটি বেজে ওঠে, কিন্তু সে ওখান থেকে কিছু নিয়ে যেতে পারেনি। কিন্তু তাদের সিস্টেমে কিছু ব্যাঘাত ঘটেছে, নিরাপত্তা আরো বাড়াতে হবে এবং পুরো গেমের সিস্টেমের জন্য এটিকে আপডেট করতে হবে। তখন সে তাকে বলে এর মানে আজকে রাতে 19 ফ্লোরের গেম বন্ধ থাকবে। পরের সিনে লেইকে দেখি সে মধ্যরাতে তিয়ানজিন কোম্পানির বসের নাম সার্চ করছিল, কিন্তু ইন্টারনেটে কোথাও সে তিয়ানজিন কোম্পানির বসের নাম খুঁজে পাচ্ছিল না। এরপর সে চুনিওকে নিয়ে ভাবছিল, তখন সে হঠাৎ খেয়াল করে দেখে আজকে রাত 1টা বেজে গেছে, কিন্তু সে এখনো গেমে প্রবেশ করেনি। এটা দেখার সাথে সাথে সে সবাইকে মেসেজ করে জানিয়ে দেয় যে তারাও কি গেমে গিয়েছে নাকি এখনো এখানেই আছে। সকালে ঘুম ভাঙার পর তারা সবাই সে মেসেজটা দেখতে পায়। চুনিও তো ঘুম থেকে উঠে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে নানকে নিয়ে বাথরুমে গেলে নান তাকে জানায় সে আজ রাতে ওই গেমে প্রবেশ করেনি। তখন চুনিও তাকে সেম কথাই বলে। এদিকে বাওয়ানের SMS নোটিফিকেশন পেয়ে সুবিনের ঘুম ভেঙে যায়, আর তখন সে চুনিওকে ডাকতে শুরু করে। চুনিও যেহেতু টয়লেটে ছিল তাই সে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে, তখন পেছন থেকে নানও বেরিয়ে যায়। এটা দেখে সুবিন তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে শুরু করে তাদের দুজনের সম্পর্ক এত ভালো কবে থেকে হলো যে তারা দুজন একসাথে বাথরুমে গিয়েছে। সুবিন, বাওয়ান আর লেই একসাথে চ্যাটিং করছিল। সেখানে লেই তাদেরকে বলে সে যখন কাল রাতে ওই রুমে গিয়েছিল তখন সে তাদের যন্ত্রের বক্সে হাত দিয়েছিল আর কিছু সিস্টেম বিগড়ে দিয়েছিল, তার কারণেই হয়তো কাল রাতে তারা সবাই সে গেমে প্রবেশ করেনি। তারা তিনজন এই বিষয়ে আলোচনা করছিল, তখন লেই খেয়াল করে চুনিও তাদের সাথে চ্যাটিং করছে না, এমনকি সে তাদের চ্যাটিং দেখছেও না। ঠিক তখনই লেইয়ের কাছে তার মায়ের ভিডিও কল আসে। সে যখন তার মায়ের সাথে কথা বলতে শুরু করে তখন তার মা তাকে বলে সে তার জন্য একটা জব ঠিক করে রেখেছে, তাই তার পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথেই সে যেন ওই জবে গিয়ে জয়েন করে এবং তার কাছে ফিরে যায়। কিন্তু লেই এই কথা শুনে রাজি হয় না, আর সে তার মাকে বলে সে এখানেই থাকতে চায়। তার মা এই বিষয়ে তাকে বোঝাতে শুরু করে আর তাকে বলে আমি জানি এখানে তোমার কিছু খারাপ স্মৃতি রয়েছে, কিন্তু আমি এখানে একা আর তোমার বাবার সাথেও দুর্ঘটনা ঘটেছিল, তাই আমি চাচ্ছি তুমি পড়ালেখা শেষ করার সাথে সাথে আমার কাছে চলে আসো। তখন লেই তার মাকে বোঝায় সে এখন আর ছোট নেই, তাই সেই সব বিষয় এখন আর তাকে প্রভাবিত করে না, তাই তার জন্য বেশি চিন্তা না করতে সে তার ফিউচার নিয়ে সবকিছু ভেবে রেখেছে। এটা শুনে তার মা তাকে বলে ঠিক আছে, আমি এখন থেকে তোমাকে এই বিষয়ে কোনো চাপ দিব না, তুমি শুধু নিজের খেয়াল রেখো। পরের সিনে লেইকে একটা টেকনোলজি অফিসে যেতে দেখি। সে ওখানে গিয়েছিল মাইক্রো টেকনোলজি সম্পর্কে জানার জন্য। লেই ল্যাপটপে যে অজানা ব্যক্তির সাথে কথা বলতো সেই ব্যক্তিটি তাকে এই মাইক্রোসফট টেকনোলজির ব্যাপারে জানায় আর তাকে বলে এই বিষয়ে তাকে ভালোভাবে জানার জন্য। এটা একটা নতুন প্রযুক্তি যেটা কিছুদিন আগে এখানে এসেছে, তাই তার কথা মতো লেই এই ব্যাপারে জানার জন্য সেখানকার একটা টেকনোলজি অফিসে যায়। এই অফিস থেকে লেইকে অনেক আগেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল তাদের সাথে কাজ করার জন্য, কিন্তু লেই এতদিন সেখানে যায়নি। কিন্তু এখন লেই এর প্রযুক্তির ব্যাপারে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে, তাই লেই সেখানে গিয়েছিল এই বিষয়ে জানতে এবং তাদের চুক্তি স্বাক্ষর করার জন্য। সেখানে যাওয়ার পরে লেইকে ভেতরে বসতে দেওয়া হয় এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই মিস্টার নিয়ান চলে আসে, যেটা এখানকার বস ছিল। লেই তার সাথে কথা বলতে বলতে তার টেবিলের কাছে আসে, তখনই সে ওখানে চেনজির একটা ছবি দেখতে পায় আর সে জানতে পারে সে মিস্টার নিয়ানের মেয়ে। তখন লেই তাকে বলে তার মেয়ের সাথে তার বেশ কয়েকবার দেখা হয়েছে। এরপর তারা কাজের বিষয়ে কথা বলতে শুরু করে। তখন লেই তাকে জানায় সে তাড়াহুড়ো করে কোনো কাজই শুরু করতে
চায় না। বর্তমানে সে যে কাজটা করছে সেটা আগে শেষ হলে এরপরেই সে এই বিষয়ে ভেবে দেখবে। তখন মিস্টার নিয়ানও তাকে সম্মতি জানায় আর তাকে বলে সে যে বিষয়ে গবেষণা করছে সেটা যেন সে ভালোভাবে সংগ্রহ করে। কথায় কথায় লেই তাকে মাইক্রোসফটের প্রযুক্তির বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু মিস্টার নিয়ান তাকে বলে আজকে তার একটা জরুরি কাজ আছে, তাই এই বিষয়ে সে তার সাথে অন্য কোনো দিন কথা বলবে আর এই সফটওয়্যারটিও তাকে দেখাবে। তারা কথা বলতে বলতে বাহিরে চলে আসে। তখনই তারা দুইজন একজনের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে সেখানে যায়। সেখানে যাওয়ার পর লেই দেখতে পায় সেখানে চুনি ওর দাদিমা এসেছে। এটা দেখার সাথে সাথে সে তার কাছে এগিয়ে যায় এবং মিস্টার নিয়ানের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তখন চুনি ওর দাদি চুনি ওর বাবার ব্যাপারে তার কাছ থেকে জানতে চায় আর তাকে বলে অনেক বছর আগে যখন আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায় তখন সে আমার মেয়েকে একবার দেখতেও আসেনি আর সে আমার নাতনির খোঁজ খবরও নেয় না, এমনকি তার ভরণ পোষণের খরচও দেয় না। আমি এতদিন তাকে বড় করেছি, কিন্তু এখন সে কলেজে উঠে গিয়েছে। আমি এতদিন তার খোঁজ করেছি আর এখন জানতে পেরেছি যে সে এখানেই কাজ করে। সে এসব বলছিল আর কান্না করছিল। তখন মিস্টার নিয়ান তাকে জানায় চুনি ওর বাবা কিছুদিন আগেই এখান থেকে চলে গেছে, কিন্তু সে কোথায় গেছে এ বিষয়ে সে কিছুই জানে না। এটা শুনে সে তো ভীষণ হতাশ হয়ে যায় আর বাহিরে চলে আসে। বাহিরে আসার পর চুনিও সেখানে চলে আসে আর লেইকে দেখে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন। এদিকে তার দাদিমার অনেক মন খারাপ ছিল আর সে চুনিওকে সব কথা খুলে বলে। তখন চুনিও তার দাদিমাকে বলে এসব কথা বাদ দিতে আর বাড়ি ফিরে যেতে। এটা শুনে তার দাদিমা লেইকেও তাদের সাথে বাড়িতে যেতে বলে এবং তাদের সাথে একসাথে খাবার খাওয়ার জন্য দাওয়াত দেয়। এটা শুনে চুনিও একটু আপত্তি জানালে তার দাদিমা তাকে ধমক দেয় আর তাকে বলে তোমার সমস্যা কি, সে অনেক ভালো একটা ছেলে আর আমি রাতে তাকে বাড়িতে খাওয়াতে চাই। এটা বলে সে লেইকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে খাবার খাওয়া শেষে চুনিওর দাদি চুনিওর বাবাকে বারবার কল দিচ্ছিল, কিন্তু সে তার কল রিসিভ করছিল না। আসলে সে তার কল কোনোদিনই রিসিভ করেনি। এরপর দাদি তাদের জন্য চা বানাতে চায়, কিন্তু সে তার চায়ের কাপগুলো খুঁজে পাচ্ছিল না। এটা দেখে লেই তাকে চায়ের কাপগুলো বের করে এনে দেয়। তখন চুনিও তো অবাক হয়ে যায় আর সে একটা বাহানা দিয়ে বাহিরে বেরিয়ে আসে। তখন লেও তার পিছন পিছন সেখানে যায়। সেখানে যাওয়ার পর চুনিও তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো যে তার দাদিমা চায়ের কাপগুলো কোথায় রাখে। মানে চুনিওর এই বিষয়ে হালকা সন্দেহ হয়। তখন লেই তাকে বাহানা দিয়ে বলে এর আগে যখন সে এই বাড়িতে এসেছিল তখন সে দেখেছিল দাদিমা চায়ের কাপগুলো কোথায় রাখে। তখন চুনিও তাকে বলে আমি জানি না তোমার কোন কথা সত্য আর কোন কথা মিথ্যা, আমি এটাও জানি না যে তুমি আমার কাছ থেকে কি কি লুকাচ্ছ। এটা বলে চুনিও রাগ করে সেখান থেকে চলে যায়। তখনই আমরা চুনিও আর লেয়ের ছোটবেলার একটা ঘটনা দেখতে পাই। একদিন লে তার বাবার ড্রিঙ্কস গুলো সব পানিতে ঢেলে ফেলে দিচ্ছিল। এইসব কিছু দূর থেকে চুনিও তাকিয়ে তাকিয়ে দেখছিল। ঠিক তখনই লেয়ের বাবা তার কাছে আসে এবং এটা দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে ভেতরে নিয়ে গিয়ে অনেক মারধর করে। এরপর লে আত্মহত্যা করার জন্য ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায় এবং 19 তারিখের ক্যালেন্ডারটি ছাদ থেকে ফেলে দেয়। ঠিক তখনই পেছন থেকে চুনিও তাকে টেনে নিচে নামায় আর তার কাছে থাকা সেই হ্যাপি স্ট্যাম্প দিয়ে তার হাতে এবং গালে ছাপ দিয়ে দেয় এবং তাকে বলে সব সময় হাসি খুশি থাকতে হবে। এরপর চুনিও তাকে ওইটা দিয়ে দেয় আর তাকে নিজের নাম বলে আর তার নাম জিজ্ঞাসা করে। তখন লেইও তাকে তার নাম বলে। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর লেই মনে মনে সেই সিলমোহরটা দেখছিল আর ভাবছিল সে যখন কলেজে প্রথমবার চুনিওকে দেখেছিল তখনই সে চুনিওকে চিনতে পেরেছিল। এরপর যখন সে চুনিওকে সেই ভুতুরে বিল্ডিং এ দেখে তখন সে ভাবছিল যদি সে চুনিওর সামনে যায় তাহলে চুনিও কি তাকে চিনতে পারবে। এত বছরে সে অসংখ্য বার চুনিওর কথা ভেবেছে। এরপর যখন লেই চুনিওর সামনে যায় চুনিও তাকে দেখে চিনতে পারেনি, কিন্তু লেই তো মনে মনে আশা করেছিল যে চুনিও তাকে চিনতে পারবে। এরপর লেই ভাবছিল কোনো ব্যাপার না, তুমি আমাকে চিনতে না পারলেও আমি সর্বদাই তোমার পাশে থাকবো আর তোমাকে রক্ষা করব। পরের সিনে বাওয়ানকে দেখি সে জিয়াং এর দাদির খবর নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়াং এর দাদি তাকে দাঁড়াতে বলে আর একটা ফোন নিয়ে তার কাছে আসে। সে তাকে বলে এই ফোনটা কিভাবে চালাতে হয় সে জানে না। কয়েকদিন আগে জিয়াং এই ফোনটা তার কাছে দিয়ে গেছে, এটা হ্যানের ফোন। এটা শোনার সাথে সাথে বাওয়ান একটু অবাক হয় আর সেই ফোনটা দাদির কাছ থেকে নিয়ে চেক করে দেখতে পায় এই ফোনের ভেতরে তিয়ানজিন কোম্পানির সেই চুক্তিপত্রের ছবি রয়েছে। এটা দেখার সাথে সাথে সে এই বিষয়টা সবাইকে জানিয়ে দেয়। সবকিছু জানার পর সুবিন তাদেরকে জিজ্ঞাসা করে এখন তাদের কি করা উচিত। তখন লেও তাদেরকে বলে আমি তিয়ানজিন কোম্পানির বসের ব্যাপারে ইন্টারনেটে খোঁজ খবর নিয়েছি, কিন্তু সে খুব গোপন,
তার বিষয়ে কোথাও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তারা ভাবছিল এখন তারা কি করবে, কিন্তু এর মাঝখানে চুনিও সেখান থেকে মন খারাপ করে উঠে যায়। তার মানে চুনিওর রাগ এখনো কমেনি। তখন লে বুঝতে পারে আর সে ছুটে চুনিওর কাছে যায় আর তাকে বলে, তোমরা যেহেতু গেম খেলছো তাই তোমাদের তারা কোনো ক্ষতি করতো না, সেজন্যই আমি তোমাদেরকে ব্যবহার করে ওই যন্ত্রের ঘরে গিয়েছিলাম যাতে আমি সেখানে থেকে ওই ডিভাইসটা নিতে পারি। কিন্তু আমার ভুল হয়ে গিয়েছে। আমার তোমাদেরকে সবকিছু আগে থেকেই বলে দেওয়া উচিত ছিল। একসাথে আলোচনা করে তবেই কোনো কাজ করা উচিত। এটার জন্য আমি খুব দুঃখিত। এসব কিছু বলে লেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর তাকে বলে এখন থেকে তারা যা করবে সবাই মিলে একসাথে আলোচনা করার পরেই করবে। এসব কিছু শুনে চুনিওর রাগ ভেঙে যায়। এরপর তারা সবাই মিলে তিয়ানজিন কোম্পানিতে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা সবাই সেই কোম্পানির বসের সাথে দেখা করতে চায়, কিন্তু সেখানকার এমপ্লয়ি তাকে বলে তারা যা বলতে চায় তাকে বলতে। তাদের বস একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত আছে। তখন চুনিও তাকে বলে 10 মিনিটের মধ্যে তাদের বসের সাথে তারা দেখা করতে চায়। যদি তার বস তাদের সামনে না আসে তাহলে তারা পুলিশ ডাকবে। তখন সে তাদেরকে জিজ্ঞাসা করে তারা পুলিশকে কেন ডাকবে। চুনিও তাকে বলে তাদের কাছে প্রমাণ আছে, তারা যে এই গেমের মাধ্যমে মানুষকে বিপদে ফেলছে এবং এই গেমের কারণে মানুষ কোমায় চলে যাচ্ছে, এই বিষয়ে তারা পুলিশকে রিপোর্ট করবে। এসব কিছু শুনে সে একটু চুপ হয়ে যায়। তারপরে সে তাদেরকে বলে আপনারা একটু অপেক্ষা করুন, আমি বসের সাথে কলে কথা বলছি। সে বসের সাথে কথা বলার জন্য কল দিয়েছিল, কিন্তু লেই তার দিকে ভালোভাবে লক্ষ্য করে আর তার মনে পড়ে যায় সে যখন মিস্টার নিয়ানের অফিসে গিয়েছিল তখন সে তার কেবিনে মিস্টার নিয়ানের সঙ্গে তার একটা ছবি দেখেছিল। এটা ভেবেই সে তাকে জিজ্ঞাসা করে আপনি কি মিস্টার নিয়ানকে চিনেন, যিনি মাইক্রোটেকের জেনারেল ম্যানেজার? আমি তার অফিসে আপনার সাথে একটা ছবি দেখেছি। এটা শুনে সে চুপ করে তার দিকে তাকিয়েছিল। তখনই চুনিও তার কাছ থেকে তার ফোনটা কেড়ে নেয় আর দেখতে পায় সে মোটেও কাউকে ফোন করেনি। এর মানে সে এতক্ষণ কল করার নাটক করছিল। তখন তারা তাকে সন্দেহ করতে শুরু করে আর তাকে বলে আমাদের মনে হচ্ছে আপনি এই কোম্পানির সাধারণ কোনো এমপ্লয়ি নন। এটা শুনে সে একটুও চিন্তিত হচ্ছিল না, বরং তার চেহারা দেখে মনেই হচ্ছিল সে খুব নিশ্চিন্তই আছে। এবং একটু পরে সে তাদের সবাইকে বলে তোমরা ঠিক ধরেছো, তোমরা যাকে খুঁজছো সে আমি। এটা শোনার সাথে সাথে তারা সবাই অবাক হয়ে যায় এবং আজকের এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটির পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।